বিশ্ব রাজনীতির মঞ্চে এক অনন্য ঘটনা ঘটছে। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের পর ইরান এবং কাতার একে অপরের পাশে দাঁড়িয়ে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার সাম্প্রতিক সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন, যেখানে তিনি ঘোষণা করেন ইরান কাতারের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো এই সময়ে কাতারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান, যা কিছুদিন আগেও কাতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্থির ছিল, এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক গুঁয়ে কণ্ঠস্বর তুলে ধরছে। পেজেশকিয়ান বলেছেন, ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, যাতে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া যায়। এদিকে কাতারের আমির শেখ তামিম তার একে অপরের সঙ্গে আলোচনা সত্ত্বেও নেতানিয়াহু সরকার যে সীমাহীন বোমা বর্ষণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু তার অপরাধের জন্য কোনো সীমা মানে না, সে আক্রমণ করে চলেছে বিনা বাধায়। এই ঘটনা কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, পুরো বিশ্বের মুসলিম জাতিগুলোর কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। কাতার এবং ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মুখ খুলতে শুরু করেছে। তাদের ঐক্যের মাধ্যমে মুসলিম বিশ্বে এমন এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা ইসরায়েলকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতি কি কেবল একটি রাজনৈতিক খেলা, নাকি এটি ধর্মীয় ও মানবাধিকার সংক্রান্ত এক গভীর সংকট? ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষত কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর আক্রমণ, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। হামাসের দাবি, তাদের সিনিয়র আলোচক প্রতিনিধি দল বেঁচে গেছে, তবে 5 জন নিম্ন স্তরের সদস্য নিহত হয়েছে। এই ঘটনাটি আরও প্রশ্ন তুলে, ইসরায়েলের সাফল্য কি সত্যিই সফল, কিংবা এটি কেবল তাদের আক্রমণের এক ভ্রান্ত প্রচেষ্টা? বিশ্ব মুসলিম জাতিগুলোর একত্রিত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি মানবাধিকার এবং ন্যায় বিচারের একটি মাপকাঠি হিসেবে কাজ করছে। কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান। ইরান ও ইসরায়েলের সম্ভাব্য মিসাইল যুদ্ধে পরবর্তী আঘাত কেমন হবে? আকাশে গর্জে উঠছে মিসাইলের শব্দ। একসময় যারা অস্ত্র হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, আজ তারা এক নতুন শক্তি হয়ে উঠে এসেছে। ইরান, যার হাতে এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আঘাত হানার নজির তৈরি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হতে চলেছে? ইসরায়েল জানাচ্ছে তারা প্রস্তুত, আকাশ ঢেকে রাখবে অ্যারো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টর দিয়ে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। তাদের হাতে হাজারো ক্ষেপণাস্ত্র, সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে। একবার মুক্ত হলে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসই ছড়াবে। তবে বাস্তবতা কিছুটা আলাদা। ইসরায়েল গত জুন মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা ও রাডার স্টেশন ধ্বংস করেছিল। কিন্তু ইরান তাদের শক্তি ছাড়েনি। তারা এখনও 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক নতুন প্রজন্মের অস্ত্র হাতে রেখেছে। যুদ্ধের পর তারা নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়িয়েছে, সংখ্যা বৃদ্ধি করেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী সংঘর্ষে কে জয়ী হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কৌশলের প্রাণভোমরা হয়ে উঠেছে। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে। শুধু বাড়িঘরই নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে। ইরান জানিয়ে দিয়েছে, তারা এখন শুধুমাত্র আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়ে দেয় বা নতুন প্রযুক্তি যুক্ত করে, তাহলে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে? প্রশ্ন উঠছে, ইরানের প্রযুক্তি উন্নত হলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? ইরান এখন এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জবাব থাকবে না। তাদের ক্ষেপণাস্ত্রগুলির সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি আর সঠিক সময়ে আক্রমণ, এগুলোই ইরানের শক্তি। অন্যদিকে ইসরায়েল দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে। তারা লেজার অস্ত্র, স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ। এখানেই মূল টুইস্ট। অর্থনীতি ও প্রযুক্তির দিক দিয়ে কি ইরান এগিয়ে থাকবে? তাদের ক্ষেপণাস্ত্রের দাম অনেক কম, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার খরচ কয়েক মিলিয়ন ডলার। ইরান একসঙ্গে হাজারো মিসাইল ছুড়লেও খরচ হবে কম। অন্যদিকে ইসরায়েলকে প্রতিটি আক্রমণ ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করতে হবে। তাহলে পরবর্তী মিসাইল যুদ্ধ হবে কি প্রযুক্তির যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, নাকি এক মানসিক যুদ্ধ যেখানে ইরান তাদের 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম ছিনিয়ে নেবে? বিশ্বের রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা। ইরান, যে দেশটির সামনে এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত, এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের মুখে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। এই মুহূর্তে ইরান কি এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে? ইরানের প্রকৃত লাইফলাইন। বিশ্বের প্রতিযোগিতামূলক রাজনৈতিক অঙ্গনে ইরান নিজেকে কেবল পশ্চিমাদের চাপ থেকে মুক্ত করতে নয়, বরং এক নতুন শক্তির ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আজ নতুন এক পরিণতির দিকে এগোচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে বড় একটি হুমকি মনে করে। গত কয়েক বছর ধরেই ইরানকে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের যাত্রায় থেমে নেই। তাদের হাতে এখন পর্যন্ত প্রায় 441 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে, যেটি 10টি পারমাণবিক বোমার উপাদান হতে পারে। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে যে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই অচল অবস্থায় ইরান নিজের পরমাণু শক্তি আরও দৃঢ় করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিমের চাপের মধ্যে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন কৌশল তৈরি করছে। এটি তাদের পূর্বমুখী কূটনীতি হিসেবে পরিচিত। গত মাসের সাংহাইতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ইরান ঘোষণা করেছে তারা 25 বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়েছে। এই কৌশলগত সঙ্গী হতে চায় চীন ও রাশিয়া, কিন্তু প্রশ্ন উঠছে তাদের মধ্যে সত্যিই কতটা সহযোগিতা থাকবে? অতীতে ইরান এই দুটি দেশকে সহযোগিতা হিসেবে দেখেছে, তবে কার্যত বাস্তবতায় সেটি সফল হয়নি। বিশ্লেষকরা বলছেন এই নতুন কূটনৈতিক পথকে আবারও ইরানকে একই পথে ফেলবে, কারণ অতীতে ব্যাংকিং জটিলতা, পশ্চিমের চাপ এবং কর্পোরেট দ্বিধার কারণে ইরানের পূর্বমুখী কৌশল ফলপ্রসূ হয়নি। এবার কি ইরান হবে এক নতুন শক্তি? চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা অনেকেই একে ইরানের লাইফলাইন বলে মনে করছে। তাতে ইরান মেলে রাখতে পারবে অর্থনৈতিক মুক্তি, নতুন প্রযুক্তি এবং অবকাঠামো। তবে সমালোচকরা বলছেন এর ফলে ইরান পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে আবার নতুন করে মস্কো এবং বেইজিংয়ের প্রভাবের কাছে বন্দী হতে পারে। আলোর পথ অথবা অন্ধকার, এখন ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আর এর মধ্যে রয়েছে শুধু পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয়, বরং আয়াতুল্লাহ আল খামিনির শাসন আমলের কৌশলে। যে সিদ্ধান্তগুলো আজ নেওয়া হচ্ছে তা আগামী দিনের ইরানকে পরিপূর্ণভাবে পরিবর্তিত করতে পারে। ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা, পরবর্তী অধ্যায়ের রূপ কি? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন? পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। ইসরায়েলের শিমন পেরেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তবে প্রশ্ন উঠছে, এখন কি পাল্টা হামলা চালাবে ইরান?
মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুল্লি স্থাপন করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই, যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে। সুতরাং ইসরায়েল কি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, নাকি তা একেবারেই অন্য কিছু? বিশ্লেষকরা একমত হতে পারেননি, তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে। কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি, যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না। চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে। যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তাতে তারা খুব দ্রুত 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এখন একটি নতুন প্রশ্ন উঠছে, ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে? এবং যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েলের আগ্রাসনের জবাব কেমন হবে? ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরও ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত। এই অবস্থায় আগামী দিনগুলোতে কি ঘটবে? ইরান নিজের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরও নিখুঁত করে তুললে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে? এখনই বলা যাচ্ছে না, তবে বাস্তবতা হলো এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই শক্তিশালী দেশের মধ্যে এই পারমাণবিক প্রতিযোগিতা শুধু যুদ্ধের গতি নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক গতির প্রতিযোগিতাও হয়ে উঠবে। খামেনির দৃঢ় আহ্বান, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, মানবতার পক্ষে দাঁড়ান। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তেহরানের প্রাসাদে আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে বেজে উঠল এক শক্তিশালী বার্তা, যা শুধু ইরান নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথ নির্দেশনা হয়ে দাঁড়ালো। গাজার যুদ্ধের ভেতরে শিশুদের কান্না দেখে খামেনি আর চুপ থাকতে পারেননি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আবেগের মিশ্রণ, একটি নতুন সংকল্পের ঘোষণায় ভরা। আজ আমরা দাঁড়িয়ে আছি মানবতার পক্ষে প্রশ্ন করার সময়, কোথায় দাঁড়াবো আমরা? এবং এর সাথে সাথেই সবার চোখে গড়িয়ে পড়ল সেই বাস্তবতা। গাজার ভূমিতে যেভাবে বর্বরতা চলছে, সেটা শুধুমাত্র ইসরায়েলের দোষ নয়, বরং তাদের সমর্থকদেরও। খামেনির কথা স্পষ্ট, ইসলামী বিশ্বের প্রতিটি দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে বললেন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটি ছিল কেবল এক স্লোগান নয়, এটি ছিল এক দাওয়াত, এক সাহসী পদক্ষেপের ডাক। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রক্তাক্ত গাজার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানালেন। খামেনি জানালেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা এবং একে বিচ্ছিন্ন করলেই গাজার দুঃখ কিছুটা হলেও শোনা যাবে। বিশ্বের কাছে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সবাই একযোগে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠবে, তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব হবে। খামেনি শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেননি, তিনি ইরানের ভেতরের চ্যালেঞ্জগুলো উত্থাপন করেছিলেন। আমাদের শক্তি শুধু বাহিনী বা অস্ত্রে নয়, আমাদের শক্তি হচ্ছে জনগণের একতায়, ঐক্যে, প্রেরণায়। এই একতা, এই সংকল্প ইরানের ভবিষ্যৎ রচনা করবে বলে জানালেন তিনি বলেন, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন এক পরিস্থিতি, যুদ্ধ অথবা শান্তি, কিন্তু এই স্থবিরতাকে আমাদের ভাঙতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। একাধিক আন্তর্জাতিক চাপের মাঝে খামেনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, দেশের ভেতর কর্মসংস্থান, উন্নয়ন এবং আশা সৃষ্টি করা হবে এবং তাতে জনগণ আরও দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের বুকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান শুধু রাষ্ট্রীয় সক্ষমতায় নয়, বরং একটি সাংস্কৃতিক ও নৈতিক যুদ্ধের পথেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খামেনির আহ্বান শুধু ইরানের জন্য নয়, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটা সেই মুহূর্ত যখন মুসলিম দেশগুলো সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করবে। খামেনির এই ঘোষণায় যে চ্যালেঞ্জ লুকিয়েছিল তা এখন আরও গভীর হয়ে উঠেছে।
তেহরানের কণ্ঠস্বর এখন শুধু ইরানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা কায়রো, আঙ্কারা এবং দোহা পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই যুদ্ধের আহ্বান কতটুকু সফল করতে পারবে? ইরান কি সত্যি এক নতুন গতি তৈরি করতে পারবে? গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা ২১ জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে ২০ জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে বাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, ৩ সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ৩টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের ৩টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদ কি আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায়, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন,
আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবারও শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ। হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট। দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে। লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ।
অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝে শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায় ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফ এর বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে। কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানি সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনী, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি, যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে,
এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে